ভোট দেওয়ার অধিকার পাওয়ার পর কি নারীর জীবনের সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল? সাধারণত মনে করা হতো ঘরের ভেতরে নারীর ওপর বৈষম্য, রান্নাবান্না ও গৃহস্থালির সমস্ত কাজ একা নারীর ওপর চাপিয়ে দেওয়া কিংবা পারিবারিক সহিংসতা এগুলো তাদের একান্তই ব্যক্তিগত বা পারিবারিক বিষয়। নারীবাদের প্রথম তরঙ্গের ইতিহাস আমাদের জানায় কিভাবে নারীরা নিজেদের ভোটের অধিকার বা মৌলিক আইনি স্বীকৃতি আদায়ের জন্য লড়াই করেছিলেন। কিন্তু একটু ভেবে দেখুন, ভোট দেওয়ার অধিকার পাওয়ার পর কি নারীর জীবনের সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল? উত্তরটা হলো না। ভোট দেওয়ার অধিকার পেলেও ঘরের কাজ, কর্মক্ষেত্রের বৈষম্য কিংবা নিজের শরীরের ওপর অধিকারের মতো বিষয়গুলোতে নারীরা তখনও সমান সুযোগ পাননি। এই না পাওয়া অধিকারগুলো আদায়ের জন্য 1960 থেকে 1980 দশক পর্যন্ত বিশ্বজুড়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল তাকে বলা হয় নারীবাদের দ্বিতীয় তরঙ্গ বা সেকেন্ড ওয়েভ ফেমিনিজম। আজকে আমরা জানব এই আন্দোলনের ভেতরের গল্প। দ্বিতীয় তরঙ্গের মূল স্লোগান ছিল দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল বা ব্যক্তিগতই রাজনৈতিক। এর অর্থ কী? সাধারণত মনে করা হতো ঘরের ভেতরে নারীর ওপর বৈষম্য, রান্নাবান্না ও গৃহস্থালির সমস্ত কাজ একা নারীর ওপর চাপিয়ে দেওয়া কিংবা পারিবারিক সহিংসতা এগুলো তাদের একান্তই ব্যক্তিগত বা পারিবারিক বিষয়। কিন্তু দ্বিতীয় তরঙ্গের নারীবাদীরা দেখালেন যে এগুলো কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এগুলো সমাজ ও রাষ্ট্রের তৈরি করা বৈষম্যমূলক ব্যবস্থারই ফল। কর্মক্ষেত্রে কম বেতন পাওয়া থেকে শুরু করে ঘরের ভেতরের অসমতা সব কিছুই আসলে ক্ষমতার কাঠামোর অংশ। পাশ্চাত্যে এই আন্দোলনের অন্যতম বড় একটি বিস্ফোরণ ঘটেছিল 1963 সালে মার্কিন লেখিকা বেটি ফ্রিডানের দ্য ফেমিনিন মিস্টিক বইটি প্রকাশের মাধ্যমে। তিনি দেখান যে বাহ্যিক সব সুখ সুবিধা থাকা সত্ত্বেও আমেরিকার মধ্যবিত্ত গৃহিণীরা এক ধরনের তীব্র বিষণ্ণতা ও হতাশায় ভুগছেন। সমাজে প্রচলিত ধারণা ছিল নারীরা কেবল স্বামী, সংসার আর মাতৃত্বের মাধ্যমেই জীবনের পূর্ণতা পায়। ফ্রিদান এই ধারণাকে চ্যালেঞ্জ করে একে বলেন দ্য প্রবলেম দ্যাট হ্যাজ নো নেম, অর্থাৎ এমন এক সমস্যা যার কোনো নাম নেই। এর আগে 1949 সালে ফরাসি দার্শনিক সিমন দা বোভুয়ার তার বিখ্যাত দ্য সেকেন্ড সেক্স বইতে লিখেছিলেন, সমাজ পুরুষকে আদর্শ বা প্রধান সত্তা হিসেবে ধরে নেয় আর নারীকে মনে করে অপর বা দা আদার। বোভুয়ারের এই দর্শন নারীদের এক নতুন তাত্ত্বিক শক্তি জুগিয়েছিল। এই সময়ে 1960 সালে জন্ম নিয়ন্ত্রণ পিলের সহজলভ্যতা নারীদের প্রজনন ও নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণের এক নতুন দিগন্ত খুলে দেয়। আর 1963 সালে ইকুয়াল পে অ্যাক্ট কর্মক্ষেত্রে সমান মজুরির লড়াইকে ত্বরান্বিত করতে সাহায্য করে। 1966 সালে বেটি ফ্রিদানের নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন, যা প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য দূরীকরণে কাজ শুরু করে। পশ্চিমা বিশ্বের এই আন্দোলন যখন প্রাচ্যে তথা আমাদের দক্ষিণ এশিয়ায় এসে পৌঁছায় তখন এর রূপ ছিল কিছুটা ভিন্ন। এখানে নারীদের মূলত লড়তে হয়েছে দারিদ্র্য, বাল্যবিবাহ, পণ প্রথা এবং শিক্ষার অভাবের বিরুদ্ধে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়কালটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও রাজনৈতিক। 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966-র 6 দফা এবং 1969-এর গণ অভ্যুত্থানে এদেশের নারীরা রাজপথে সক্রিয়ভাবে অংশ নেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে
নারীদের অসামান্য অবদান এবং যুদ্ধ পরবর্তী সময়ে পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতনের শিকার বীরাঙ্গনাদের পুনর্বাসন ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম স্বাধীন বাংলাদেশের নারী আন্দোলনকে এক অনন্য ও বাস্তবমুখী রূপ দেয়। এখানে লড়াইটা ছিল মূলত টিকে থাকার এবং অর্থনৈতিক স্বনির্ভরতা। এই সময়ে বাংলাদেশ মহিলা পরিষদের মতো সংগঠনগুলো নারীর শিক্ষা, কর্মসংস্থান ও আইনি অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের দেশের একটি বড় উদাহরণ হলো পণ প্রথা বা যৌতুক বিরোধী আন্দোলন। বিয়ের সময় কনের পরিবারকে অর্থ বা সম্পদ দিতে বাধ্য করা এবং এর জেরে নারীর ওপর নির্যাতনের বিরুদ্ধে নারী সংগঠনগুলো তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলে, যার ফলে পরবর্তীতে যৌতুক নিষিদ্ধকরণ আইন প্রণীত হয়। এর পাশাপাশি মেয়েদের প্রাথমিক ও উচ্চশিক্ষা বিস্তার এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রেও এই সময়টি বড় ভূমিকা রাখে। দ্বিতীয় তরঙ্গের নারীবাদ সমাজকে একটি বড় শিক্ষা দিয়েছিল। নারীর জীবনের প্রতিটি দৈনন্দিন অভিজ্ঞতা আসলে মানবাধিকার ও নাগরিক অধিকারেরই অংশ। সংসারের কাজের অসম বন্টন থেকে শুরু করে পারিবারিক সহিংসতা কোনোটি আর কেবল ঘরের বিষয় রইল না। এই আন্দোলনই নারীদের শুধু আইনি অধিকার নয়, বরং সামাজিক ও মনস্তাত্ত্বিক মুক্তির পথ দেখিয়েছিল, যা পরবর্তী সময়ে নারীবাদের তৃতীয় তরঙ্গের পথ তৈরি করে দেয়। সামনের পর্বে আমরা জানব নারীবাদের তৃতীয় তরঙ্গ সম্পর্কে, যেখানে অধিকারের লড়াইটা আরও বহুমুখী, বর্ণিল ও বৈচিত্র্যময় হয়ে উঠেছিল। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।